ইন্টারনাল সিকিউরিটি ইন্ডেক্স 1 থেকে 9 যদি ধরি, আর ইন্ডেক্স ভ্যালু 9 মানে যদি শ্রীলঙ্কার মতো সিভিল ওয়ার, মায়ানমার, মিডিয়া নাকি পাবলিক, নাকি অনেক দিনের জমে থাকা বারুদ আজ বিস্ফোরণ হলো। নমস্কার, আমি বিনয় গুছাইত। আজ লজিক্যাল লাইফে জানব মণিপুর ভায়োলেন্সের ইতিবৃত্ত। বাহিনীর কাছে এই ইম্ফলে 1791-তে ব্রিটিশরা একটা 5 বছরের বাচ্চাকে রাজার আসনে বসিয়ে পুরো মণিপুর কন্ট্রোল করত, কিন্তু রিমোট এরিয়া হওয়ার জন্য কোনোভাবেই পুরো কন্ট্রোল সম্ভবপর ছিল না। সেই জন্য মণিপুরকে ব্রিটিশরা ভাগ করে দিল। কুকি আর নাগা ট্রাইবদের পাহাড়ি এরিয়াতে স্থানান্তরিত করলো, মধ্যবর্তী উপত্যকা অঞ্চল থেকে তাদেরকে সরিয়ে দিল, আর মেইতেইদের সেই সেন্টারে থাকতে দিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন ব্রিটিশদের সোলজারের দরকার পড়ল, তখন তাদেরই বসানো এই রাজাদের পাশে যেত। নাগাদের ব্রিটিশরা তাদের আর্মিতে নিল, কিন্তু কুকিদের নিল না। উল্টে কুকিদের আরো জঙ্গলে ফেলে দিল ভারতীয় সেনাদের সাথে লড়াই করিয়ে। 1947 সালে ভারত স্বাধীন হবার পর মণিপুর একটা প্রিন্সলি স্টেট ছিল, মানে ব্রিটিশরা ডিরেক্ট কন্ট্রোল না করে ওখানকার রাজাদের দিয়ে তাদের কাজ করিয়ে নিত, যেটা আগে বললাম। ঠিক তেমনি 500-রও বেশি স্বাধীন রাজা এবং ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য রয়ে গিয়েছিল যখন ব্রিটিশরা ছেড়ে যায় সারা ভারত জুড়ে। সর্দার বল্লভভাই প্যাটেলের একটা বড় ভূমিকা ছিল এই সময় ক্ষুদ্র স্বাধীন রাজ্যগুলোকে ভারতের অন্তর্গত করার কাজে। এই কারণেই সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিকে স্ট্যাচু অফ ইউনিটি বলা হয়। 1949-এর 21শে সেপ্টেম্বর মণিপুর ভারতের অন্তর্ভুক্ত হয়। সেই সময় মণিপুর নিয়ে অনেক চর্চা হয়, সাধারণ চর্চা নয়, ভায়োলেন্ট ডিবেট। নাগা কমিউনিটি আলাদা দেশ চাইছিল, কিন্তু তারা আলাদা স্টেট পেল, নাগাল্যান্ড। কিন্তু কুকি কমিউনিটি আলাদা স্টেট চেয়েছিল, আর মেইতেইদের দাবি ছিল আলাদা আইডেন্টিটি, নিজেদের কালচার, ল্যাঙ্গুয়েজকে প্রোটেক্ট করার জন্য। আর এই 3 দাবি তখনকার ভারত সরকার উপেক্ষা করেছিল। 1956 থেকে 1972 ইউনিয়ন টেরিটরি হিসেবে গণ্য হতো মণিপুর। 1972-এ পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। গঠনের সময়কাল থেকে উত্তেজনা, ঝামেলা লেগেই থাকত। তাই 1980 থেকে 2004 অবধি ডিস্টার্বড এরিয়া অ্যাক্টের আওতায় রাখা ছিল মণিপুরকে। তাই আজ আর্মড ফোর্সেস, স্পেশাল ফোর্সেস এই সময় পুরো মাত্রায় মণিপুরে অবস্থান করত, কিন্তু লোকাল পপুলেশন এতে খুশি ছিল না। যেই জায়গায় অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হলো, সেই জায়গা থেকে ধীরে ধীরে ফোর্স কমিয়ে নেওয়া হতে লাগলো। 2022-এ পুরোপুরিভাবে সেন্ট্রাল ফোর্স তুলে নেওয়া হয়। এইরকম ডিস্টার্ব এরিয়া শুধু মণিপুরেই নয়, আসাম, নাগাল্যান্ড সহ অন্য নর্থ ইস্ট স্টেটেও আছে। এইসব স্টেটগুলোর ডিস্টার্ব স্টেট হবার মূলে কিন্তু ইংরেজরা, মানে ব্রিটিশরা দায়ী। ব্রিটিশরা থাকাকালীন এদেরকে প্রিন্সলি স্টেট মানত, আবার যাওয়ার সময়ও মূল ভারতের অন্তর্ভুক্ত করে যায়নি। ব্রিটিশরা যাওয়ার পর যখন 7 সিস্টার স্টেট ভারতের অন্তর্ভুক্তিকরণ এর মধ্য দিয়ে যাচ্ছিল, তখন অনেক র্যাডিক্যাল গ্রুপের জন্ম হয়, যারা ভারতের অন্তর্ভুক্তিকরণ কখনোই চায়নি। কেউ কেউ চাইলেও নিজেদের গোষ্ঠী বা কমিউনিটিকে রাজ্যের ক্ষমতায় দেখতে চেয়েছিল, যেটা না পেয়ে আরো র্যাডিক্যাল হয়ে গেছে। অনেকে সিদ্ধান্ত বদলে শান্তির পথ বেছেছে, আবার অনেকে আরো র্যাডিক্যাল হয়ে গেছে বা সাব গ্রুপ গঠন করেছে। মেনল্যান্ড ভারতভাষী শুনতে খারাপ লাগলেও 7 সিস্টার স্টেটকে সতীনের চোখে দেখে। এই জায়গায় বাসিন্দাদের হাফ চাইনিজ, হাফ নেপালিজ, ভিন দেশীয় চোখে দেখা হয়। মেনল্যান্ডের কোনো মুখ্যমন্ত্রীর নাম জিজ্ঞেস করলে সহজেই বলে দেবেন, কিন্তু এই 7 সিস্টার স্টেটের কোনো মন্ত্রীর নাম কেউ বলতে পারবে না। অথচ এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, অলিম্পিকে ভারতের সবচেয়ে বেশি মেডেল কিন্তু এখানকার অ্যাথলিটরাই নিয়েছে। উদাহরণ মেরি কম। সবচেয়ে মনোরম প্রকৃতি, সবুজে ঘেরা জঙ্গলের সৌন্দর্য মিজোরাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে রয়েছে।
কিন্তু ট্যুরিস্ট বেশি অন্য স্টেটে যাওয়া পছন্দ করে, এখানে নয়। ভৌগোলিক দিক দিয়ে মিজোরামকে গ্রসলি দুভাগে ভাগ করা যায়, পাহাড়ি বা হিল এরিয়া আর উপত্যকা বা ভ্যালি এরিয়া। ভ্যালি এরিয়া পুরো মণিপুরের 10% মাত্র। মণিপুরের ক্যাপিটাল ইম্ফল উপত্যকার উত্তর ভাগে অবস্থিত। মণিপুরের মধ্যে অনেক কমিউনিটির লোক থাকে, তাদের প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, মেইতেই এবং অন্যান্য। অন্যান্যদের মধ্যে কুকি ও নাগা কমিউনিটি মূলত বাস করে। মেইতেই কমিউনিটি টোটাল পপুলেশনের 53%, যারা মূলত উপত্যকা বা ভ্যালি এরিয়াতে বসবাস করে। তার মানে 53% মানুষ 10% এরিয়ার মধ্যে বাস করে। মেইতেই শিডিউল কাস্ট হিসাবে 1949 সাল থেকে রিজার্ভ ছিল। শিডিউল কাস্ট, ট্রাইব ছিল না, কিন্তু শিডিউল ট্রাইব ছিল না। মেইতেইরা মূলত হিন্দু সম্প্রদায়ভুক্ত, আরো সঠিক বললে বৈষ্ণব ভক্ত হিন্দু। তারও এক ইতিহাস আছে, শাক্ত থেকে বৈষ্ণব হবার, সেসব আজকের আলোচ্য বিষয় নয়। উপত্যকায় থাকার কারণে এই এলাকায় সমস্ত সুবিধা পাওয়া যায়, স্কুল, কলেজ, হাসপাতাল, বিজনেস সেন্টার, শপিং মল, বাজার, শিল্প কারখানা ইত্যাদি ইত্যাদি। অন্যান্য পপুলেশনের মধ্যে কুকি আর নাগা মিলিতভাবে 40% অফ টোটাল পপুলেশন, সুতরাং এরা মাইনরিটি। এরা মূলত পাহাড়ি এরিয়াতে থাকে, যেটা পুরো মিজোরামের 90% ল্যান্ড এরিয়া। ধর্মের দিক থেকে কুকি আর নাগা মূলত খ্রিস্টান এবং শিডিউল ট্রাইব বলে গণ্য হয় 1949 সাল থেকে। 1949 সাল বলছি কেন বারবার? এই সালে জওহরলাল নেহরুর সময় মিজোরাম ভারতের অন্তর্গত হয়। তার আগে স্বাধীন রাজার স্বাধীন রাজ্য ছিল। তখনই কিকু আর নাগাদের শিডিউল ট্রাইব এবং মইতেইদের শিডিউল কাস্টের তকমা দিয়ে দেওয়া হয়। কুকি আর নাগারা শিডিউল ট্রাইব হবার জন্য অনেক প্রিভিলেজ পেয়ে এসেছে, যেমন কিকু এবং নাগারা রাজ্যের যে কোনো জায়গায় জমি জায়গা কিনতে ও বেচতে পারবে। মইতেইরা শিডিউল ট্রাইব এরিয়াতে গিয়ে জমি কিনতে পারবে না। শিডিউল ট্রাইব কিকু নাগারা শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের বেশি সুবিধা পায় শিডিউল কাস্ট মেইতেইদের থেকে। এবার 2023-এ কি হলো যার কারণে এত ঝামেলা? 3টি মেন ঘটনার জন্য সবকিছু সূত্রপাত। প্রথম, মণিপুর হাইকোর্টের অর্ডার। 2, ইললিগাল অকুপেন্সি ওঠানোর জন্য রাজ্য সরকারের কড়া পদক্ষেপ। 3, ড্রাগ ট্রেড। হাইকোর্টের অর্ডার কি ছিল? গত 10 বছর ধরে 2013 থেকে মইতেইরা শিডিউল কাস্ট থেকে শিডিউল ট্রাইব হওয়ার জন্য রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে বহুবার আবেদন করেছে, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। এই বছরের মে মাসের শুরুতে কোর্টের একটা রায় বেরোয়। হাইকোর্ট রাজ্য সরকারকে এই বলে যে মেইতেই গোষ্ঠীকেও শিডিউল ট্রাইবের আওতায় আনার কথা চিন্তা ভাবনা করা উচিত। হাইকোর্ট ইউজ দ্য টার্ম টু কনসিডার, এটা কোনো অ্যাফার্মেশন বা ভার্ডিক্ট ছিল না। হাইকোর্ট বিচারপতির এই বক্তব্যের বা রায়ের প্রতিবাদ স্বরূপ আরো ট্রাইবাল গোষ্ঠী একজোট হয়ে 3 মে র্যালি বার করে। এই সময় দুই গোষ্ঠীর মধ্যে মারামারি বাধে, একদিকে মেইতেই আর অন্যদিকে ট্রাইবাল সলিডারিটি গ্রুপ, যারা মার্চ করতে করতে রাস্তায় নেমেছিল। কে প্রথম মেরেছিল এখন বলা মুশকিল, বা সরকার জানলেও এ ব্যাপারে এখনো কোনো তথ্য বার করেনি। ইললিগ্যাল অকুপেন্সি হটানো আরেকটা স্টেপ ছিল মানুষকে উত্তেজিত করানোর পেছনে। অনেক নোটিশ দেওয়া সত্ত্বেও জঙ্গল কেটে মাশরুমের মতো বাড়ি গড়ে উঠছিল পাহাড়ি এরিয়াতে অনৈতিকভাবে। 1.4,000 একর এর মতো ল্যান্ড ইললিগ্যালি অকুপাইড ছিল এবং সরকার ঘোষণা করেছিল এই ইললিগ্যালি অকুপাইড জায়গা থেকে তাদের বাসস্থান হাঁটানোর জন্য। কিন্তু বহুবার নোটিশ দেওয়ার পরেও যেহেতু তাদের কোনো রেজাল্ট দেখা যায়নি, তাই বুলডোজার চালিয়ে হটানো হয়। এই ইললিগ্যাল এরিয়া থেকে বাড়িঘর হটানোর অন্যতম কারণ
এইগুলো ড্রাগ ট্রেডের আঁতুড়ঘর ছিল। এবং তৃতীয় পয়েন্ট, ড্রাগ ট্রেড খুব ইম্পর্টেন্ট এই রায়টের পেছনে। গোল্ডেন ট্রায়াঙ্গেলের নাম নিশ্চয়ই শুনেছেন অনেকেই। মায়ানমার, থাইল্যান্ড এবং লাওস সাউথ ইস্ট এশিয়ার একটা বড় ট্রেডের জায়গা, ড্রাগ ট্রেডের জায়গা। ওপিয়াম, ব্রাউন সুগার। মণিপুর এই ড্রাগ ট্রেডের একটা এক্সটেন্ডেড হাউস। ভারতে ড্রাগ ঢোকার একটা বড় রাস্তা মণিপুর। মণিপুর প্রথমে দেশের বাইরে তৈরি ড্রাগস শুধু ট্রেড করত। রিসেন্টলি মণিপুর ড্রাগ প্রডিউসার হয়ে গেছে। ইল্লিগাল অকুপেন্সিগুলোতে ওপিয়াম চাষ, ড্রাগ প্রোডাকশন হচ্ছিল। অনেক মাদকদ্রব্য প্রায় আটক হবার খবর পাওয়া গেছে গত কয়েক বছর ধরে। মায়ানমারকে বলা হয় একটা ফেল স্টেট। মায়ানমার তাদের দেশের সীমার ওপরে খুব দুর্বল নজরদারি, এই ড্রাগ ট্রেড আরো সহজ করে দিয়েছে সেই জন্য। অন্যদিকে পাকিস্তান, কাশ্মীরের মতো শক্ত পাহারা মায়ানমার মণিপুর বর্ডারে কিন্তু দেখা যায় না। এখন আসা যাক মেইতেই আর কুকি নাগারা কি চায়। এটা বোঝার আগে বুঝতে হবে ভারত সরকার পিছিয়ে পড়া গোষ্ঠীদের জন্য 3 লিস্ট মেনটেন করে, ওবিসি, এসটি, এসসি, যাতে করে শিক্ষা এবং সংস্থানের ক্ষেত্রে সংরক্ষণ দিতে পারে। বর্তমানে মেইতেইরা ওবিসি আর এসসির অন্তর্গত, কিন্তু ওদের এসটি স্ট্যাটাস চাই। ওদের বক্তব্য তাতে মেইতেই কালচার, ল্যাঙ্গুয়েজ এবং আইডেন্টিটি সংরক্ষিত হবে। আরো একটা প্রধান বিষয় হলো জমি বা ল্যান্ড। মেইতেইদের অভিযোগ কুকি নাগারা রাজ্যের যেখানে খুশি ল্যান্ড কিনতে পারে, কিন্তু সংখ্যা গরিষ্ঠ হওয়া সত্ত্বেও এস্ট এরিয়াতে গিয়ে মেইতেইরা ল্যান্ড কিনতে পারে না। এই অসম বন্টনের অবসান চাইছিল মেইতেইরা অনেকদিন ধরে। উপরন্তু বাইরের রাজ্যের লোক উপত্যকা এরিয়াতে এসে জমি কিনে মেইতেইদের বসবাসযোগ্য জমিতে ভাগ বসিয়েছে। মেইতেইরা ইনসিকিউরিটিতে ভুগছিল বহুদিন ধরে। এসটি স্ট্যাটাস পেলে মেইতেইরা পাহাড়ি এরিয়াতে জমি কেনার অধিকার পাবে। অন্যদিকে কুকি নাগাদের বক্তব্য মেইতেইরা অনেকদিন ধরেই ক্ষমতাশালী এবং প্রিভিলেজ জায়গায় রয়েছে, ওদের আরো সুবিধা করে দেওয়া কিসের জন্য? ওদের রিজার্ভেশনেরই বা দরকার কি? কোথাও কনফ্লিক্ট বা রায়ট যদি শুরু হয়, সরকার থেকে 3টে স্টেপ নেওয়া হয়। 144 ধারা জারি করে, মানুষরা যাতে ফ্রিলি ঘুরে বেড়ানোর অধিকার না পায়। রাইট টু এডুকেশন কেড়ে নেওয়া হয়, স্কুল কলেজ বন্ধ করে রাখা হয়। রাইট টু লাইফ অ্যান্ড ইন্টারনেট, 60 দিনের জন্য ইন্টারনেট বন্ধ ছিল মণিপুরে, সেই জন্য বেসিক সুবিধা, বিজনেস ট্রানজাকশন, ব্যাংকিং ট্রানজাকশন, অনলাইন এডুকেশন সব বন্ধ। একদিক দিয়ে দেখতে গেলে এসব করাটাও জরুরি, যাতে করে হিংসা আরো ছড়িয়ে না পড়ে। তো 3 মাস ধরে যে সমস্যা চলছে, এর সমাধান কি? অনেক ওপিনিয়ন ডিসকাশনের পর 3 সমাধান সূত্র আরেকটা মাস্টার স্ট্রোক সামনে আসে। প্রথম, হাইকোর্টের অর্ডার, যেটা কিনা রায়টের অন্যতম ট্রিগার, সেটা ক্লারিফাই করা উচিত। সুপ্রিম কোর্ট বলছে হাইকোর্টের রায়ে শিডিউল ট্রাইবের লিস্টের কোনো পরিবর্তন আনা যায় না। রায় দেওয়ার আগে জনগণকে সেটা ক্লারিফাই করা উচিত ছিল হাইকোর্টের। সোশ্যাল নেটওয়ার্কিং এর সবচেয়ে বড় সমস্যা হলো ইনফরমেশনের থেকে মিস ইনফরমেশন বেশি তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। The matter relates to the law and order problems now being faced by the Manipur state, and in that all the remaining analogous cases now pending before the Supreme Court, the main prayer relates to the bringing of peace to the state of Manipur, and to initiate appropriate and effective measure by the law enforcing agency so that normalcy may be brought into the state of Manipur. That is one of the main thing. And another one is about the rehabilitation of the affected peoples due to the recent riot. That 3 are the main important. And the status report is also sought for by the Honorable Supreme Court. পপি চাষ 2 নম্বর পয়েন্ট, যেটা সমাধান সূত্রের আরেকটা পয়েন্ট। পপি চাষের একটা বড় সমস্যা মণিপুরে হয়। এই চাষের উপর অনেক মানুষের জীবনধারা নির্ভর করে। এই চাষ সে যারাই করুক, লিগ্যালি বা ইল্লিগ্যালি, তাদের অল্টারনেটিভ একটা ইনকামের ব্যবস্থা না করে জমি জায়গা থেকে সরানো উচিত নয়। 3 নম্বর স্টেপ নেওয়া যেতে পারে, নর্থ ইস্টের
সমস্ত স্টেট একসাথে একটা আলাদা কাউন্সিল বডি বানানো দরকার এবং নিজেদের ইস্যুগুলো পরস্পরের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। সমস্ত রকম এথনিক ক্লাসেস, স্টেট ইস্যু বা বর্ডার ডিসপিউট যাই হোক, সব বিষয়ে পারস্পরিক আলোচনা করতে হবে এই কাউন্সিলের ভেতর, যাতে করে যত তাড়াতাড়ি সম্ভব শান্তি প্রতিষ্ঠার সাথে সাথে হিংসা কমানো যায়। এবারে সে মাস্টার স্ট্রোক, মণিপুরে কি প্রেসিডেন্ট রুল চালু করা যায় না? এতদিন থেকে চলে আসা মণিপুর ডিসপিউটের সমাধানের রাস্তা হতে পারে রাষ্ট্রপতি শাসন। 356 ধারা বা রাষ্ট্রপতি শাসন তখনই চালু হয় যখন কোনো স্টেটে সাংবিধানিক শাসন সর্বৈবভাবে ব্যর্থ হয় এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সরাসরি রাজ্যের কন্ট্রোল হাতে নেয়। 1951 থেকে 2019 অবধি 10 বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে মণিপুরে। আরো একবার চালু হলে কোনো সুদূর প্রসারী কোনো সমাধান হবে কি? আপনারাই বলুন। আমার মতে কেন্দ্র সরকারের লং টার্ম সলিউশনের কথা ভাবা উচিত সমস্ত নর্থ ইস্টার্ন স্টেটের জন্য। সব বর্ডার ডিসপিউট, এথনিক ক্লাসেস বুঝতে হবে গভীরভাবে। আজ মণিপুরের সাথে যা হচ্ছে কাল নাগাল্যান্ড বা মিজোরামের সাথে সমান করতে পারে। আমরা কি সবকিছু সামাল দিতে তৈরি? গত কয়েক মাসের ঘটনা থেকে এটা ভাবা ঠিক না যে এই কমিউনিটির মধ্যে ক্রমশ হিংসাই লেগে থাকে। আমাদের ন্যাশনাল আর্ম ফোর্স, এর মধ্যে মেইতেই, কুকি, নাগা সব কমিউনিটির লোক একসাথে একজোট হয়ে ন্যাশনাল সিকিউরিটির জন্য সেনাবাহিনীতে কাজ করে। এই রায়ট চলাকালীন একে অপরকে নানাভাবে সাহায্য করেছে, সেই উদাহরণও মিডিয়ার পর্দায় উঠে এসেছে। আমি ভীষণ আশাবাদী যে মণিপুর সমস্যা খুব তাড়াতাড়ি সমাধানের পথে যাবে এবং ভবিষ্যতে অন্য কোথাও অনুরূপ কোনো সমস্যা হলে শীঘ্রই সমাধান হবে। আশা করি ভিডিওটির মধ্যে দিয়ে কিছু নতুন তথ্য আপনাদের দিতে পারলাম। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর লজিক্যাল লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।